এসইওর ক্লাসের আজকে হচ্ছে আমাদের কোন ক্লাস? আজকে হচ্ছে হলো অন পেজ অপটিমাইজেশন। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্ট্রোডাকশন টু এসইও, এটা আমরা দেখছি। ইন্ট্রোডাকশন টু এসইওর মধ্যে আমাদের কি ছিল? হোয়াট ইজ এসইও, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, হাউ ডু দে ডু ইট, কন্টেন্ট ইজ কিং, এগুলো আমরা দেখছি। কাইন্ডস অফ এসইও, এটা হয়তো আপনাদের কাছে আজকে নতুন না। ওয়ান পেজ এসইও এটা আমরা বলছি আপনাদের। কাইন্ডস অফ এসইও, যে এসইও দুই প্রকার, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও। এর মধ্যে আমরা ওয়ান পেজ এসইওটা দেখব। এরপর ছিল টাইপস অফ এসইও, এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি। টাইপস অফ এসইও তার মানে কি? টাইপস, যে এসইওটা তিন ধরনের। আপনি ওয়ান পেজ এসইও করেন আর অফ পেজ এসইও করেন। এই যে আমাদের এসইও, দুই ধরনের এসইও আমরা করি, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও। এই দুই ধরনের এসইওটা আমরা তিনভাবে করতে পারি, তিনভাবে। ঠিক আছে, তো তিনভাবে কি কি? যে হোয়াইট হ্যাট এসইও, আপনি হোয়াইট হ্যাট এসইও করতে পারেন, গ্রে হ্যাট এসইও করতে পারেন, ব্ল্যাক হ্যাট এসইও করতে পারেন। তাহলে এই তিনটা জিনিস কি? তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে কোন এসইওটা কেমন। হোয়াইট হ্যাট, এটা হচ্ছে লিগ্যাল এসইও। লিগ্যাল বলতে গুগল আপনাকে যেভাবে করতে বলতেছে আপনি যদি সেভাবে করেন, একটা সার্চ ইঞ্জিন যেভাবে আপনাকে করতে বলতেছে আপনি যদি সেভাবেই করেন, তাহলে এটা হচ্ছে হলো এটা হচ্ছে কি? এটা হচ্ছে হলো হোয়াইট হ্যাট এসইও। আপনাদের ক্লাসে কি করা উচিত জানেন? অটো অ্যাডমিটটা অফ করে দেওয়া উচিত। এটা দেখেন, গুগল মিট অটো অ্যাডমিট, এই অটো অ্যাডমিটটা অফ করে দেওয়া উচিত। 9টা 5 পর্যন্ত ক্লাসে জয়েন করার সুযোগ দিব, এরপর আর কাউকে সুযোগ দিব না। তাহলে তারপরে হলো আপনাদের নিয়ে ক্লাস করা উচিত। তো এসইও হচ্ছে, এসইও আপনি করতে পারবেন হচ্ছে তিনভাবে: হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হলো ব্ল্যাক হ্যাট। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে কি? যে লিগ্যাল, মানে একটা সার্চ ইঞ্জিন আপনাকে যেভাবে কাজ করতে বলতেছে আপনি যখন ঠিক ওইভাবেই কাজগুলো করবেন, এটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। বা এসইওর স্ট্র্যাটেজি যেগুলো, সেগুলো আপনি যদি লিগ্যালভাবে করেন, কোনো ইলিগাল কিছু করলেন না, কোনো আপনি মানে থার্ড পার্টি কোনো কিছু আপনি কারো হেল্প নিলেন না, যেভাবে আপনাকে করতে বলা হচ্ছে আপনি ঠিক সেভাবেই করলেন, এটা হলো হোয়াইট হ্যাট এসইও। এরপরে ব্ল্যাক হ্যাট এসইওটা দেখেন। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে হলো এসইওর স্ট্র্যাটেজিগুলোকে আপনি ইলিগালি করবেন। আপনার লিগ্যাল ভাবে যদি আপনি এসইও করতে যান তাহলে আপনার সময় লাগতে পারে ধরেন 3 মাস। ইলিগ্যাল ভাবে করতে গেলে আপনার সময় লাগতেছে 1 সপ্তাহ। আবার ইলিগ্যাল ভাবে এমন কিছু টুলস আছে, এমন কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে যখন আপনি এসইও করবেন সেই ক্ষেত্রে এসইও রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এটাকে বলে ইলিগ্যাল এসইও। এটার প্রবলেমও আছে। যদি এই ধরনের এসইও আপনি করেন তাহলে আপনার গুগল যখন টের পাবে যে এটা ইলিগ্যাল এসইও করা হয়েছে বা ব্ল্যাক হ্যাট এসইও করা হয়েছে, তখন আপনার ওয়েবসাইটে কি করবে বলেন তো? একবারে মানে ওই যখনই টের পাবে তখনই আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক একবারে 0 হয়ে যাবে। তার মানে আপনাকে আবার নতুন করে শুরু থেকে শুরু করতে হবে। এটা হলো ব্ল্যাক হ্যাট। মোট কথা হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট। হোয়াইট হ্যাট হচ্ছে হলো লিগ্যাল হবে, আর ব্ল্যাক হ্যাটটা হচ্ছে ইলিগ্যাল, মানে অবৈধভাবে এসইও করা। গ্রে হ্যাট হচ্ছে এর মাঝখানে। হোয়াইট হ্যাট লিগ্যালও না, অলিগ্যালও না, বা দুইটার মিশ্রণ। যে এমন কিছু এসইও ট্রিক্স আছে, আপনি ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলেন, সেটা ইলিগ্যাল হয় নাই, আবার সেটা লিগ্যালও হয় নাই। এই যে কাজগুলো, এটাকে বলে গ্রে হ্যাট এসইও। তাহলে এসইও দুই ধরনের বা দুই প্রকার: অফ পেজ এসইও, অন পেজ এসইও। এই এসইও দুইটা আপনি তিনভাবে করতে পারেন: হোয়াইট হ্যাট এসইও লিগ্যালভাবে, গ্রে হ্যাট লিগ্যাল অলিগ্যাল দুইটার মিশ্রণে, ব্ল্যাক হ্যাট ইলিগ্যাল, মানে অবৈধভাবে আপনি কিছু কাজ করলেন। করা যায়, বিভিন্ন ট্রিক্স আছে, টুলস আছে, যেগুলোর হেল্প নিয়ে আপনারা কি এই ধরনের এসইও করতে পারেন। আমরা শুধুমাত্র এখানে হোয়াইট হ্যাট এসইও শিখব। গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এগুলো আপনাকে কেউ শিখাবে না। বিভিন্ন শিখাবে বলতে এরকম কোনো কোর্সে এগুলো দেখায় না কেউ। আপনি কিছু হয়তো পাবেন, কিছু আপনি রিসার্চ করে বের করলেন যেভাবে করলে ভালোভাবে করা যায়, তো সেগুলো রিসার্চ করে যদি করতে পারেন, বাট এগুলো করলে আপনার ওয়েবসাইটের জন্যই প্রবলেম হবে। তো আমরা শুধুমাত্র হোয়াইট হ্যাট এসইওটা দেখব, এবং এই হোয়াইট হ্যাট এসইওর আর আপনাদের যে আছে ওয়ান পেজ এসইওটা কীভাবে করতে আমরা সেগুলো দেখব।
এরপরে ছিল টাইপস অফ এসইও। নর্মালি টাইপস অফ এসইও বলতে এখানে আপনি কিসের এসইও করবেন, জেনারেল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, লোকাল এসইও, ব্লগিং এসইও, ই কমার্স এসইও, নিউজ পেপার, মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ইমেলস, মোবাইল। দেখেন অলরেডি আমরা ইমেজের এসইও করছি, ভিডিওর এসইও করছি। ইমেজ এসইও মানে ইমেজ অপটিমাইজেশন, এটা ইমেজ এসইও। তারপরে এগুলো এক একটা আলাদা আলাদা জিনিস। নিউজ পেপার ওয়েবসাইটের জন্য এসইওটা একটু অন্যরকম, ই কমার্স ওয়েবসাইটের এসইও অন্যরকম। তো আমরা ব্লগিং এসইওর ওয়ান পেজ এসইওটা দেখব। তো এইগুলো হচ্ছে এক একটা এসইও, সবগুলো প্রায় একই রকম, বাট সিস্টেমটা মানে একটা আরেকটার করার ধরনটা একটু আলাদা আলাদা। ওকে, তো এইগুলো হচ্ছে এরিয়া অফ এসইও, যে আপনি কোন কোন এরিয়াতে এসইও করতে পারবেন। জেনারেল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, মানে এমন কিছু এসইও কাজ করলেন যে এসইওটা আপনাকে ইন্টারন্যাশনালি করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড করতে হবে। যে একটা ওয়েবসাইটের এসইও আপনাকে কেমনভাবে করতে হচ্ছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যখন একটা কাজ করবেন দেখবেন এসইওর কাজটা নর্মালি লোকাল এরিয়া অথবা বলে কান্ট্রি, লোকাল এরিয়া বা কান্ট্রি, যে একটা দেশের মধ্যে, অথবা একটা লোকাল এরিয়া, একটা দেশের কোন একটা লোকাল এরিয়া। আর যদি বলে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সো টাফ। ওয়ার্ল্ড ওয়াইডে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো মানে এটা বিশাল ব্যাপার। তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। তো এই এক একটা হচ্ছে এরিয়া আমাদের, যে আমরা কোথায় কোথায় কিভাবে এসইও করতে পারি। মোবাইল এসইও, তারপরে গুগল ম্যাপস এসইও, লোকাল এসইও। এই লোকাল এসইও আর গুগল ম্যাপ এসইও প্রায় সেম জিনিস বা একই জিনিস বলতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এরিয়া অফ এসইও। এগুলো আপনাদের একটু জানাই রাখলাম আমি, যে আপনারা যখন পরবর্তীতে এই এসইওর কাজগুলো করবেন তখন আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে। যে এসইও দুই ধরনের হয়, ওয়ান পেজ, অফ পেজ। এসইও তিনভাবে করতে পারবেন, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। আর এরিয়া অফ এসইও, যে আপনি কিসের কিসের এসইও করবেন সেই জিনিসগুলো। তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন অফ এসইও। এরপরে আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ এটাও কমপ্লিট করছি, যে keyword research, what is keyword research, why keyword research is an important part of SEO, how to do keyword research, আর হলো keywords। তো কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এগুলো আমরা দেখছিলাম, যে স্টাডি ইউর নিচ, ডিফাইন ইউর গোল, মেক এ লিস্ট অফ রিলেভেন্ট টপিক্স, ক্রিয়েট এ লিস্ট অফ কিওয়ার্ডস, ইউজ গুড কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো আমরা জানি, ওয়েবসাইট যেমন এখানে সিমিলার ওয়েব আপনাদেরকে আমি দেখাইছি, কিওয়ার্ড টুল, তারপরে কিওয়ার্ড ডট আইও, এইগুলো। ইউজ গুড এক্সটেনশন, এখানে এক্সটেনশনের মধ্যে কিওয়ার্ডস এভরিওয়্যার, অলরেডি আমরা এটার ব্যবহার দেখছি। কিওয়ার্ডস এভরিওয়্যার, এখানে আমি আরও দুইটা কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি, অ্যামাজন কিওয়ার্ডস টুল, AMZ কিওয়ার্ড টুল ফর ফ্রি। বাট সবগুলো একই জিনিস, আপনারা এই একটা ব্যবহার করলেই হচ্ছে। তো এই এই ক্লাসটা যে মিস করছেন, কিওয়ার্ড রিসার্চের বা কিওয়ার্ড নিয়ে আমরা একটা ক্লাস করছি লাস্ট বৃহস্পতিবার, আমরা ক্লাসটা হয়েছে। যারা মিস করছেন বা পাননি, বুঝতেছেন না, ক্লাস দেখে নেবেন। আমরা শুরু করব ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও আজকে আমাদের মূল টপিক। একদিনে যদি সম্ভব হয়, যতটুকু টাইম আছে এর মধ্যে, আমি আজকে একদম শুরুতেই ক্লাস নিতে চাচ্ছিলাম। একদম শুরুতে মানে 9টা 10 15 20-এর মধ্যে শুরু করতে চাইছিলাম। তো প্রথমে কারেন্ট চলে গেল, এরপরে আবার আপনাদের ফাইবারের কিছু কাজ দেখাতে যে সময় গেল। আর আপনারা এক একজন জয়েন করেন, মানে টার্গেটই নিয়ে নিয়েছেন যে আপনারা জয়েন করবেন 9:30টায়, আবার 10টায়, যে 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টাতে ক্লাস শুরু হয় না, তাহলে আমি পরের 1 ঘন্টায় জয়েন করি। এটা আপনাদের একটা মানে কেমন যেন হয়ে গেছে, যে এরকমই হচ্ছে কন্টিনিউ। আর আমি আবার শুরু করি না এই কারণে, যে আপনার যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস, আমি চিন্তা করি যে সবাই যদি প্রেজেন্ট থাকে তাহলে সবার জন্য কী হবে, এই ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। সবাই যদি ক্লাসে জয়েন থাকে তাহলে ভালো হবে, বা আপনার ভিডিও দেখে যতটা না বুঝতে পারবেন, এটা দেখে কিছু না বুঝলে কোশ্চেন করতে পারবেন। এই কারণে আমি ওয়েট করি। কিন্তু আপনারাও সেটার মানে ফায়দা এমনভাবেই উঠান যে জয়েন করেন ইচ্ছা মতো, যখন খুশি তখন। তো ওয়ান পেজ এসইওর প্রথমে হচ্ছে ওভারভিউ। তো ওভারভিউটা কি আসলে, মানে ওভারভিউ হচ্ছে হলো আমাদের ওয়ান পেজ এসইওটা কি এটা সম্পর্কে জানা। তো ওয়ান পেজ এসইও, হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইওটা কি। সো ওয়ান পেজ এসইও, হোয়াট ইজ ওয়ান পেজ অপটিমাইজেশন, ওয়ান পেজ অপটিমাইজেশনটা কি, এটা একটু যদি আমরা ভালোভাবে চিন্তা করি। এসইও দুই ধরনের ছিল, একটা হচ্ছে হলো ওয়ান পেজ আর একটা অফ পেজ। ওয়ান পেজ বলতে আমাদের যে ওয়েবসাইট, যদি আমরা ওয়েবসাইটে চলে যাই তাহলে সহজে বুঝতে পারবো। আমাদের ওয়েবসাইট ছিল, এটা আমাদের ওয়েবসাইট, আমরা এটা বিল্ড করছিলাম। এটা যদি আমরা চলে যাই,
এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডেও লগ ইন করি। তাহলে এটা আমাদের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজ বা ওয়েবসাইটের হোম। এটা আমাদের ফ্রন্ট সাইড, যেটা সবাই দেখতে পায়। আমরা এখানে যা করবো এটা এখানে দেখতে পারবো। এখন এই ড্যাশবোর্ডে আমরা এসইওর যাবতীয় যত কিছু করতে পারবো। এই ড্যাশবোর্ড, জাস্ট এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা এসইও রিলেটেড আমাদের এই যে পেজটা, এই পেজের আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে এই ড্যাশবোর্ডে আমরা যাবতীয় যত এসইওর ফাংশন শিখবো, এসইওর যত কাজ শিখবো, এটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। সহজ জিনিস। ওয়ান পেজ এসইওটা, ওয়ান পেজ এসইও আমরা শুরু করতেছি। তো ওয়ান পেজ এসইওটা কি, এটা আমাদের আগে জানা জরুরি যে হোয়াট ইজ ওয়ান পেজ অপটিমাইজেশন। ওয়ান পেজ অপটিমাইজেশন হচ্ছে এই ওয়ার্ডপ্রেস বা আমার যে ড্যাশবোর্ড থাকবে আমার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের আমার ড্যাশবোর্ডে আমি যত ধরনের ফাংশনাল কাজ করব, এটাই হচ্ছে আমার অন পেজ এসইও। তাহলে অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হলো আমি আমার ওয়েবসাইটের কিছু ফাংশনাল এসইওর কাজ আছে যেগুলো আমি অফ পেজে করব। অফ পেজ বলতে আমার পেজে না, অন্যদের পেজে করব। তো যেই এসইওর যে কাজগুলো আমি আমার পেজে করব সেটা হচ্ছে অন পেজ এসইও। আর যেই কাজগুলো আমি অন্যদের পেজে গিয়ে আমার ওয়েবসাইটের এসইও করব, অন্য ওয়েবসাইটে বা অন্য প্ল্যাটফর্মে, এগুলো হচ্ছে আমার জন্য অফ পেজ এসইও। ক্লিয়ার? এই দুইটার মধ্যে আমরা শিখবো হচ্ছে ওয়ান পেজ এসইওটা, এবং ওয়ান পেজ এসইওই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো ওয়েবসাইটের জন্য। অফ পেজ এসইও আপনার উইশ, আপনি যদি করেন এটা আপনার জন্য ট্রাফিক এনে দিবে, আপনার র্যাঙ্ক বাড়াবে, কিন্তু এমন না যেটা আমাকে করতেই হবে। বাট যদি আপনি আর্নিং করতে চান ওয়েবসাইট থেকে, আপনাকে অবশ্যই অন পেজ এসইও করতেই হবে। অন পেজ এসইও করতেই হবে, আর র্যাঙ্ক বাড়ানোর জন্য আপনি অফ পেজ এসইও করতে পারেন। তো দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম। এরপরে যদি দেখি যে ইম্পর্টেন্স অফ অন পেজ এসইও, যে অন পেজ এসইওর ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি। ওয়ান পেজ এসইও ছাড়া আপনি গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে পারবেন না। তার মানে গুগলে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এটা দিয়ে আমি আর্নিং করতে চাচ্ছি, আমার কন্টেন্ট এখানে আছে। যদি আমি ওয়ান পেজ এসইও না করি, গুগল র্যাঙ্কে, গুগলের পেজে আমার ওয়েবসাইট শো হবে না। গুগল পেজে আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কি হবে, সার্চ রেজাল্টে আসবে না। তাহলে আমি ট্রাফিক পাবো না, তাহলে আমার ওয়েবসাইটের ভ্যালু জিরো যদি আমি ওয়ান পেজ এসইও না করি। তাহলে যে কোনো ওয়েবসাইটের জন্য ওয়ান পেজ এসইও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোট কথা, একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন, সব কিছু ঠিক আছে, যদি আপনি ওয়ান পেজ এসইও না করেন, তাহলে আপনার ওয়েবসাইট থাকা আর না থাকা সমান কথা। তার মানে যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আপনি কোনো ওয়েবসাইট আপনি করেন, যতটুকু পারেন আপনাকে ওয়ান পেজ এসইও করতে হবে। ওয়ান পেজ এসইও আপনি পরিপূর্ণ না পারেন, 1% পারেন, ওই 1%ই করতে হবে। 1%-এর মধ্যে কি, অ্যাটলিস্ট আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করেন। গুগল ওয়েবমাস্টার টুল, এই গুগল ওয়েবমাস্টার টুলের আমরা ক্লাস করব। গুগল ওয়েবমাস্টার টুল, এই যে এখানে ওয়েবমাস্টার টুল। তো অ্যাটলিস্ট আপনাকে কি করতে হবে, গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করতে হবে, বা যেটাকে গুগল সার্চ কনসোল বলা হয়। এবং যেটা আমরা একটা ওই ব্লগ সাইট করেছিলাম, ব্লগ সাইট আপনি দেখছিলেন যে ব্লগ সাইট আমরা গুগলে ব্লগ সাইটের অ্যাড্রেস লিখে গুগলে সার্চ করলে আমরা আমাদের ওয়েবসাইটকে পাচ্ছিলাম না। পরবর্তীতে আপনাদের বললাম যে এখন আমরা গুগল সার্চ কনসোল অ্যাড করে দিব, 72 ঘন্টার মধ্যে দেখবো যে আমাদের ওয়েবসাইটটা গুগলে চলে আসবে। এটা আসছে কিনা দেখেন, আপনাদের যে ওয়েবসাইট আমরা করেছিলাম সেই ওয়েবসাইটের নামটা কেউ বলেন, সার্চ করে দেখি যে আসছে কিনা। একটা নাম এরকম ছিল, ফরিদপুর ডিএম blogspot.com, এটা ছিল একটা। আমরা এটাকে কপি করি, কপি করে আমরা কি করব, গুগলে সার্চ করব। সার্চ করার জন্য আমি বলছিলাম এই যে সার্চ, এখানে এসে এটা যদি আমরা দেই, এই যে ব্লগস্পট, এটা ফরিদপুর ব্লগস্পট, এটা যদি আমরা লিখে সার্চ করি, তো দেখেন আমি সার্চ করছি, কিন্তু আমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাইনি।
একটা ট্যাবে যখন আপনি এটা এরকম এখানে লিখে যখন এন্টার করবেন দেখবেন যে আপনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে গেছেন। বাট আমি গুগলে এসে আমার ওয়েবসাইটের ইউআরএলটা লিখে সার্চ করছি। 1 নাম্বার ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো, আমাদের এখানে যে পোস্ট ছিল। 2 নম্বরে আমাদের একটা পেজ অ্যাবাউট আস ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো। তাহলে আমাদের এই ইউআরএলটা আমরা কিন্তু কোনো কাজ করি নাই, জাস্ট এটাকে গুগল ওয়েব মাস্টার গুগল সার্চ কনসোলে সাবমিট করছিলাম। সাবমিট করার কারণে কিন্তু আমাদের এই যে গুগল সার্চ রেজাল্টে কিন্তু দুইটা পোস্ট বা দুইটা ইউআরএল চলে আসছে, অ্যাবাউট আস আর একটা পোস্ট, এই যে দুইটা চলে আসছে। তো স্বাভাবিক যে আপনি যখন আপনার এগুলো আপনি ঢুকে দেখতে পারেন যেটা আমাদের ওয়েবসাইট কিনা, দেখবেন যে দুইটাই আমাদের পেজ। এটা আমাদের বিকালের যেই ক্লাসটা হয়েছে সেই ক্লাসের জন্য এটা করা হয়েছিল। তো আপনারা যারা সাবমিট করছিলেন ব্লগের ক্লাসটা দেখার পরে, তো তারা একটু চেক করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা কি গুগল সার্চে আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে আপনি কি কোনো কাজে ভুল করছেন, কিছু প্রবলেম হয়তো আছে, অথবা যাদেরটা আসছে তারা বুঝতে পারছেন। মোট কথা অন পেজ এসইও যদি আপনি করেন তাহলে আপনার পেজটাকে আপনি গুগল সার্চে আনতে পারবেন। এরপরে আদার্স অন্যান্য কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার পোস্টগুলো গুগল সার্চে আসতে থাকবে। কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার পোস্টগুলো গুগলে শো হবে। তো ইম্পর্টেন্স অফ অন পেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশন করার ইম্পর্টেন্স। আপনি এগুলো করতে হবে। এরপরে ওয়ান পেজ ফ্যাক্টর বা ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন স্ট্র্যাটেজি, যে আপনি ওয়ান পেজ এসইওতে আমরা মানে ওয়ান পেজ এসইওতে আপনি আসলে করবেনটা কি, কি কি কাজ করবেন ওয়ান পেজ এসইও, বা স্ট্র্যাটেজিগুলো কি, ওয়ান পেজ এসইওর কৌশলগুলো কি, আপনাকে কি কি কাজ এখানে করতে হবে ওয়ান পেজ এসইওর মধ্যে। তো এখানে দেখেন ওয়ান পেজ এসইও ফ্যাক্টরস বা ওয়ান পেজ এসইও স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইওর মধ্যে এই যে কয়েকটা কাজ আমি এখানে দেখাইছি, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, H1 tag in title, subheading, internal links, images, other multimedia or files। এই কাজগুলো আমার যখন আমি ওয়ান পেজ এসইওতে আমি হাত দিব, ওয়ান পেজ এসইও যখন আমি করব তখন আমার এই কাজগুলো করতে হবে। তো প্রত্যেকটা ডিটেলস যদি আমি দেখি, 1 নম্বরে আমি বলতেছি যে টাইটেল ট্যাগ। আমি টাইটেল ট্যাগটা কি, টাইটেল ট্যাগ কি আমাদের এই যে ওয়েবসাইট এটাকে আমি ওপেন করি। আমাদের এই ওয়েবসাইটের এই একটা পোস্ট আমি ওপেন করলাম, এটা হচ্ছে টাইটেল ট্যাগ। এটাকে কি বলে, টাইটেল ট্যাগ বলে। এটাকে বলে ইউআরএল। এই উপরে যেটা থাকবে এটাকে ইউআরএল বলে। যেমন এখানে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। আমরা এটাকে এভাবেও বুঝতে পারি যদি এখান থেকে, আচ্ছা এটা আগে আমরা শেষ করি, পরবর্তীতে আমরা ওখানে দেখব। তো এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ, এটা হচ্ছে ইউআরএল। তো এই টাইটেল ট্যাগ এখানে বলতেছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগটা আমাদের কি হতে হবে। টাইটেল ট্যাগ এখানে তিনটা আপনার ফিচার অ্যাড করা আছে, যে টাইটেল ট্যাগ বি আন্ডার 70 ক্যারেক্টার। এই যে আমার যে টাইটেল ট্যাগটা হবে, এই টাইটেল ট্যাগটাকে 70 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। রিকমেন্ডেড 60 ক্যারেক্টার্স, আপনার ম্যাক্সিমাম হচ্ছে 70, যে 70টা ক্যারেক্টার দিয়ে আপনি এই টাইটেল ট্যাগটাকে লিখতে পারবেন। বাট রিকমেন্ড করা হচ্ছে যে আপনি এটাকে 60 ক্যারেক্টারে লিখবেন। ওকে, এটা গেল। টাইটেল ট্যাগ জেনারেট করবেন কিভাবে, আপনি বুঝবেন কিভাবে যে আপনার 70টা ক্যারেক্টার বা 80 ক্যারেক্টার হলো কিনা। এটার জন্য এখানে একটা ওয়েবসাইট আছে, যদি আমরা এই ওয়েবসাইটে ক্লিক করি এই একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এটার কাজ আমরা দেখব ডিরেক্ট যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। টাইটেল ট্যাগ একটা পোস্ট, আমরা যখন একটা পোস্টে এসইও করব তখন এই টাইটেল ট্যাগের জেনারেট করে আমরা ডিরেক্ট দেখব এখানে এসে যে আমাদের, যেমন এখানে দেখেন এটা হচ্ছে টাইটেল ট্যাগ, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এই জিনিসগুলো পারফেক্টভাবে গুগলে কিন্তু এতটুকু দেখতে পারবে। তো এই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে টাইটেল ট্যাগ জেনারেট করার জন্য, যে আপনার টাইটেল ট্যাগটা আপনি যে লিখতেছেন গুগলে কেউ সার্চ করলে কিভাবে দেখতে পাবে, কেমন দেখতে পাবে। তো ওয়ান পেজ এসইওর সবার আগে আপনার যেটা লাগবে, সবার আগে যখন আপনি এই যে আমাদের পোস্ট, সবার আগে আপনার কি করতে হয়, একটা পোস্ট ক্রিয়েট করার সময় টাইটেল ট্যাগ অ্যাড করতে হয়। এই টাইটেল ট্যাগটা 60 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখবেন, আর এটাকে আমরা জেনারেট করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে। এটা হলো টাইটেল ট্যাগ আমাদের। টাইটেল ট্যাগের পরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কোনটা, মেটা ডেসক্রিপশন হচ্ছে গুগলে আমরা কোনো কিছু ডিরেক্ট সার্চ করি, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, করার পর
এখানে আগেও আমরা এই জিনিসটা শিখছি যে কোনটা টাইটেল ট্যাগ, কোনটা এই উপরেরটা হচ্ছে ইউআরএল, অথবা এইখানে আমরা দেখতেছি যে ইউআরএলটা মাঝখানে দেখাচ্ছে, এটা হলো মাঝখানে ইউআরএল, এটা টাইটেল, এইটা হলো মেটা ডেসক্রিপশন, এটা মেটা ডেসক্রিপশন। এবং এখানে দেখেন এই লেখাগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই লেখাটা মেটা ডেসক্রিপশন, এই লেখাটা হচ্ছে টাইটেল, এবং এই লেখাটা হচ্ছে ইউআরএল। ওকে, উপরেরটা ইউআরএল, টাইটেল, এইটা মেটা ডেসক্রিপশন। তাহলে এই মেটা ডেসক্রিপশন আপনাকে অ্যাড করতে হবে যখন আপনি ওয়ান পেজ এসইও করবেন। এটা কিন্তু অটো অ্যাড হয় না, বা কিছু ফাংশন আছে যেগুলো যদি আপনি করে দেন তাহলে অটো অ্যাড হয়ে যায়। অটো অ্যাড হয় কোন জায়গা থেকে? অটো অ্যাড হওয়া মানে এখান থেকে এতটুকু, এখান থেকে 60, এখান থেকে ধরেন এতটুকু অ্যাড হলো। কিন্তু এটা তো আর আপনার মেটা ডেসক্রিপশন হতে পারে না। মেটা ডেসক্রিপশনটাকে আপনাকে সাজায় লিখতে হবে। এই পোস্ট সম্পর্কে, পোস্টটা কি সম্পর্কে সেটা আপনাকে সাজায় লিখতে হবে। তাহলে ওয়ান পেজ এসইওর প্রথম কাজ হচ্ছে টাইটেল ট্যাগ, 2 নম্বর মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা বি আন্ডার 160 ক্যারেক্টার। 160 ক্যারেক্টারের মধ্যে আপনার এই মেটা ডেসক্রিপশনটা হতে হবে, এর বেশি আপনি লিখতে পারবেন না। 160 ক্যারেক্টার হাইয়েস্ট, রিকমেন্ডেড 150 ক্যারেক্টার, যে আপনি এই মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টারের মধ্যে অ্যাড করব। সেম একই জিনিস মেটা ডেসক্রিপশন আমরা জেনারেট করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আমরা মেটা ডেসক্রিপশন লিখবো, যা লিখবো সেটা এখানে শো হবে। তো এটা প্র্যাকটিক্যালি দেখবেন যে কিভাবে এটা করতে হয়। প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা, যখন আমরা একটা পোস্টের ওয়ান পেজ অপটিমাইজেশন করব তখন এই জিনিসটা করে দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে। এটা হলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের পরে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তো সিরিয়াল আমরা যদি এখানে দেখি আমাদের এরপরে কি ইউআরএল, আমাদের ইউআরএলটা কেমন হইতে হবে? ইউআরএলটা হইতে হবে এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। এবং এখানে 3-4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্ট আপনি যখনই ইউআরএল ক্রিয়েট করবেন, ইউআরএল এর মধ্যে এই 4টা জিনিস কি করতে হবে? রাখতে হবে। যদি এই 4টা জিনিস আপনার ইউআরএল এর মধ্যে থাকে তাহলে কি, মানে এই 4টা জিনিস মেনে যদি আপনি ইউআরএল ক্রিয়েট করেন তাহলে সেটা আপনার এসইও হচ্ছে। একটা হলো দ্য ওয়েবসাইট স্পেস ইউআরএল শুড ইনক্লুড দ্য প্রাইমারি কিওয়ার্ড, মানে আপনার ইউআরএল এর মধ্যে প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড আমরা রিসার্চ করতেছি, একটা পোস্ট করার জন্য কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, তাহলে এই কিওয়ার্ডটা আপনার ইউআরএল এর মধ্যে থাকতে হবে। ইউআরএল কোনটা? এই যে আমাদের এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা। এখানে খেয়াল করেন তো ইউআরএল এর মধ্যে প্রাইমারি ডিজিটাল মার্কেটিং আমাদের প্রাইমারি কিওয়ার্ড আছে কিনা? প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু আছে, এইটা প্রাইমারি কিওয়ার্ড। এই প্রাইমারি কিওয়ার্ডটা আপনার টাইটেল ট্যাগের মধ্যে থাকতে হবে, ভালো মতো বুঝবেন। টাইটেল ট্যাগের মধ্যে আপনার প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে, ইউআরএল এর মধ্যে আপনার প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে, এবং মেটা ডেসক্রিপশন যেটা হবে এটার মধ্যেও আপনার প্রাইমারি কিওয়ার্ডটা থাকতে হবে। তার মানে আপনার যে কিওয়ার্ড, আপনার যে প্রাইমারি কিওয়ার্ড বলতে মূল প্রধান কিওয়ার্ড যেটা আপনার ওই কন্টেন্টে, সেই কিওয়ার্ডটা আপনার ইউআরএল, আপনার টাইটেল ট্যাগ, আপনার ডেসক্রিপশন, তিনটার মধ্যেই আপনার এই প্রাইমারি কিওয়ার্ড রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে প্রথমে আমাদেরকে প্রাইমারি কিওয়ার্ড অ্যাড করতে হবে। ইচ ওয়ার্ড ইন দ্য ইউআরএল শুড বি সেপারেটেড বাই ইউজিং ড্যাশ, মানে একটা আর একটা ওয়ার্ডকে আমরা সেপারেট করব, আলাদা করব ড্যাশ ব্যবহার করে। যদি এখানে খেয়াল করি এইটুক দেখেন, এই যে একটা আর একটা ওয়ার্ড যে সেপারেট হয়েছে, মাঝখানে ড্যাশ চিহ্ন, ওয়ার্ড ড্যাশ ইজ ড্যাশ ডিজিটাল ড্যাশ মার্কেটিং। তাহলে একটা ইউআরএল এর মধ্যে একটাকে আমরা আরেকটাকে কি দিয়ে সেপারেট করব? ড্যাশ দিয়ে সেপারেট করব। এক্সাম্পল দিছে এখানে একটা, ইনবাউন্ড ড্যাশ মার্কেটিং ড্যাশ সফটওয়্যার, ডোন্ট কিপ নাম্বার, স্পেশাল ক্যারেক্টার অর আননেসেসারি ওয়ার্ড। তার মানে আপনি কি করতে পারবেন না, ইউআরএল এর মধ্যে কোনো নাম্বার, কোনো স্পেশাল ক্যারেক্টার, আননেসেসারি ওয়ার্ড। নাম্বার বলতে ধরেন এই যে সংখ্যা, এগুলো আমরা জানি এগুলো নাম্বার। এরপরে স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? হ্যাশ, অ্যাট দ্য রেট, এগুলো স্পেশাল ক্যারেক্টার। আননেসেসারি ওয়ার্ডস যেগুলো মানে আননেসেসারি, যেগুলো প্রয়োজন নেই, এরকম একটা ওয়ার্ড আপনি এরকম করে লিখে দিলেন। এই যে আননেসেসারি ওয়ার্ড, তারপরে স্পেশাল ক্যারেক্টার, এরপরে হচ্ছে ওয়ার্ড, এগুলো আপনি আপনার ইউআরএল এ আনতে পারবেন না। ইউআরএলটা অনেক ক্লিয়ার হবে, মানে বোঝা যাবে। যেমন এটা আমাদের ডোমেইন, এই এতটুকু হচ্ছে আমাদের পোস্টের ইউআরএল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এবং আলাদা করছি ড্যাশ দিয়ে। ক্লিয়ার? এই এইটা মেনে যদি আপনি ইউআরএলটা করতে পারেন, পারফেক্ট।
আর কিছু চিন্তা করতে হবে না এবারে। এটা হলো আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এরপর এইচ অন ট্যাগ ইন টাইটেল। এইচ অন ট্যাগ ইন টাইটেল বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের আমরা একটু আগেও দেখলাম, এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলে আমাদের ট্যাগ থাকবে H1। H1 ট্যাগ কি? H1 ট্যাগ বোঝার আগে দেখেন এখানে আমার নিচে আছে সাব হেডিং, এটাতে যদি ক্লিক করি H1, H2, H3, H4, H5, H6 আর হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হলো মোট 6টা, 1 থেকে 6। এই 6টা হেডিং এর 1 নম্বর হেডিংটা থাকবে কোথায়? টাইটেল ট্যাগে। আমরা এই যে একটা টাইটেল অ্যাড করছি দেখেন এটা অনেক বড় করে বোল্ড দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে H1 ট্যাগ। আমরা যখন এই ওয়ার্ডপ্রেসের আমরা যখন কোনো একটা পোস্ট ক্রিয়েট করি, তো আমরা এই ওয়ার্ডপ্রেসের পোস্টের টাইটেলে যেটা দেই, এই যে আমাদের টাইটেলটা, এই টাইটেলটা অলওয়েজ H1-এই থাকে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে আপনার এই টাইটেল আপনি যাই লিখবেন সেটা H1-এ হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেহেতু আমাদের H1-ই হচ্ছে, তো আমাদের প্রবলেম নেই। কিন্তু আপনি যখন অন্য কোথাও কোনো কিছু পোস্ট করবেন, টাইটেলটাকে কি করবেন? H1 ট্যাগ দিবেন। এটা হলো আমাদের H1 ট্যাগ টাইটেল। এরপরে ছিল সাব হেডিং। সাব হেডিংটা কি? আমাদের এই কন্টেন্টের ভিতরে, এই লেখাগুলোর মাঝে, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আমাদের আরো কিছু হেডিং অ্যাড করা লাগতে পারে মানে কি আপনাকে অ্যাড করতে হবে। এসইওর রেজাল্ট ভালো পাওয়ার জন্য আপনাকে এগুলোর ভিতরে কি করতে হবে? সাব হেডিং অ্যাড করতে হবে। সাব হেডিং আমাদের এটা টাইটেল বা হেডিং, টাইটেল বা হেডিং, এটাকে বলে টাইটেল বা হেডিং, এবং এখানে H1 হেডিং থাকবে। সাব হেডিং হচ্ছে কোন জায়গা? সাব হেডিং এগুলো হলো হেডিং, এবং কিপ আর্টিকেল সাব হেডিংস এবং H2 টু H6। তার মানে আমরা H1 ব্যবহার করছি হলো টাইটেলের মধ্যে, আর সাব হেডিং এ ব্যবহার করবো কোন জায়গা থেকে? H2 থেকে H6। এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আপনি সাব হেডিং এর মধ্যে অ্যাড করবেন। সাব হেডিং কোথায় অ্যাড করতে হয়? এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের ভিতরে আপনি মাঝে মাঝে এখানে ধরেন H2 ব্যবহার করলেন, ভিতরের এইখানে H2 ব্যবহার করছেন, এইখানে আরেকটা হেডিং দরকার, তাহলে এখানে H3 অথবা H4 ইউজ করবেন। এগুলো প্র্যাকটিক্যালি দেখবো যে কোথায় আমরা H2 এ, কোথায় H4, কোথায় আমরা সাব হেডিং ইউজ করবো। তো ক্লিয়ার হয়তো এতটুকু, যে আপনি আপনার কন্টেন্টের মধ্যে সাব হেডিং ইউজ করবেন। ইন্টারনাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কসটা কি? এটা আমার ওয়েবসাইট, আমি যদি হোমে যাই, আমার এই হোমে একাধিক পোস্ট থাকবে। এটা তো আমি একটা পোস্ট, আপনাদের আমি বলছি যে আপনারা 10টা পোস্ট কমপ্লিট করবেন। এখন যদি আপনাদের কোয়েশ্চেন করি কে আছেন 10টা পোস্ট ক্রিয়েট করছেন, একজন আছেন কিনা সন্দেহ আছে। তো 10টা পোস্ট আপনার এই ওয়েবসাইটে আছে। এটা আমি ওপেন করলাম, এটা ওপেন করে আমি এই পোস্টটা ধরেন পড়তেছি, এই পোস্ট পড়লাম, এই পোস্ট পড়া শেষ, বা এই পোস্টের মাঝখানে, এই পোস্টের মাঝে ধরেন আমি বললাম যে এতটুকু, এইখানে আমারই ওয়েবসাইটের আরো যে অন্যান্য পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে এখানে লিঙ্ক করাই দিলাম। কিভাবে? আমাদের এখানে তো এডিট করছিলাম, ধরেন আমি চাচ্ছি যে থ্যাংক উইথ গুগল, এটাকে আমি কি করব? লিঙ্ক করাই দিতে চাচ্ছি। এটাকে এইটুক মার্ক করে এইখান থেকে আমরা এখানে একটা লিঙ্ক করাই দিলাম, লিঙ্ক দিলাম। লিঙ্কটা কোথাকার লিঙ্ক? আমারই ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক, অন্য কারো লিঙ্ক না, আমারই লিঙ্ক। আমারই এই লিঙ্কটা আমি এখানে করাই দিব। এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এটা করে আমরা এটাকে করাই দিলাম, সেভ করে দিলাম। তো এই যে কাজটা আপনি আপনার ওয়েবসাইটেরই, আপনারই অন্যান্য কিছু পোস্টের লিঙ্ক করাবেন আপনার নতুন পোস্টে, এটাকে বলে ইন্টারনাল লিঙ্কস। এবং এটা ওয়ান পেজ এসইও, এটা আপনাকে করতেই হবে ওয়ান পেজ এসইওর একটা কন্টেন্টের মধ্যে। লিঙ্ক, লিঙ্ক টু 3 to 5 ওল্ডার পোস্ট ওয়েন এভার ইউ পাবলিশ এ নিউ পোস্ট। তার মানে আপনি যখন কোনো একটা নতুন পোস্ট ক্রিয়েট করবেন, সেই নতুন পোস্টে আপনি কি করবেন? 3 থেকে 5টা ওল্ড পোস্টের লিঙ্ক করাই দিবেন। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। ইমেজ, আমাদের এই যে পোস্টে আমরা ইমেজ অ্যাড করতেছি, এখানে দেখেন ইমেজটা দেখা যাচ্ছে না, বাট আমরা যখন হোমে থাকি, হোমে থাকা অবস্থায় এখানে ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজটা সম্পর্কে হচ্ছে এটা যে ইমেজে আল্টারনেটিভ টেক্সট, ইমেজে আল্টার ট্যাগ অ্যাড করতে হবে, টাইটেল অ্যাড করতে হবে, ক্যাপশন বা ডেসক্রিপশন, ইমেজ ফাইল অর রিনেম। এই জিনিসটা কি? ইমেজ ফাইল রিনেম এটা তো বুঝেনি, যখন আপনি
ইমেজ অপটিমাইজ করছেন, তখনই কিন্তু আপনি ইমেজের একটা রিনেম দিবেন। আর বাকি জিনিসগুলো বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা যখন এখানে একটা ইমেজ অ্যাড করতেছি, ধরেন এই যে আমরা ডকুমেন্ট থেকে আমরা দেখছি ফিচার্স ইমেজ, এখান থেকে আমরা ইমেজ অ্যাড করি। তো আমি বললাম রিপ্লেস করে এই যে ইমেজ আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এই যে আল্টার টেক্সট, ALTTX, এখানে আল্টার টেক্সট অ্যাড করতে পারবো, এখানে টাইটেল অ্যাড করতে পারবো, ক্যাপশন আর হচ্ছে ডেসক্রিপশন। তাহলে এই যে আল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এই জিনিসগুলো আপনাকে ইমেজ যখন অ্যাড করবেন তখন এই জিনিসগুলো আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আল্টারনেটিভ টেক্সট মানে আল্টার ট্যাগ, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, ইমেজ ফাইল রিনেম, এই জিনিসগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এটা গেল আমাদের ইমেজ। আপনি যখন আপনার পোস্টে ইমেজ অ্যাড করবেন তখন আপনার এই কাজগুলো করতে হবে। আদার মাল্টিমিডিয়া অর ফাইল, যদি আপনার অন্য কোনো ফাইল যেমন ভিডিও আপলোড করার প্রয়োজন হতে পারে, পিডিএফ কোনো ফাইল আপলোড করার প্রয়োজন হতে পারে, অথবা আদার্স কোনো ফাইল, এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করবেন সেখানেও রিনেম করতে হবে, ক্যাপশন দিতে হবে, এগুলো পাবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ওয়ান পেজ ফ্যাক্টর, যেগুলো বললাম। আপনি যখনই কোনো পোস্ট করবেন, যখনই কোনো আপনি পেজ ক্রিয়েট করবেন, সেখানে আপনার এই টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, H1 ট্যাগ, সাব হেডিং, ইন্টারনাল লিঙ্ক, ইমেজ, আদার মাল্টিমিডিয়া ফাইল, এগুলো করতে হবে। তাহলে যদি আপনাকে কেউ বলে যে আমার ওয়েবসাইটের ওয়ান পেজ এসইও করে দাও, যদি কেউ বলে, ধরেন তার ওয়েবসাইটে 10টা পেজ আছে, তাহলে আপনার ওই 10টা পেজের প্রত্যেকটা পেজের এই কাজগুলো করতে হবে। যদি বলে যে আমার একটা ব্লগ ওয়েবসাইট, আমার ব্লগ ওয়েবসাইটে 50টা পোস্ট আছে, এই 50টা পোস্টের ওয়ান পেজ এসইও করে দাও, তাহলে ওই 50টা পোস্টের প্রত্যেকটার আপনার এই কাজগুলো করতে হবে। এটা হলো ওয়ান পেজ এসইও বা ওয়ান পেজ ফ্যাক্টর, যে ওয়ান পেজ আপনি কি কি কাজ করবেন। আপনাদের মানে এই কাজগুলো যদি করতে পারেন যথেষ্ট ওয়ান পেজ এসইওর জন্য। এই তো, আর কিছু কাজ আছে এক্সট্রা, বাট ওগুলো জরুরি না। আপনার আপাতত যদি এগুলো বুঝেন, এগুলো পারেন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট ওয়ান পেজ এসইও। তো এই কাজগুলো আমরা কি প্র্যাকটিক্যালি দেখবো যে এই কাজগুলো একটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই কাজগুলো করার জন্য কি করতে হবে আমাকে, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন আপনি যদি নিজে করতে যান, নিজে যদি আপনি করতে যান কোনো প্লাগইন ছাড়া, নিজেও করা যায়। নিজেও টাইটেল আপনি বুঝতে পারবেন, নিজে নিজে করতে পারবেন। নিজে নিজে করতে গেলে অনেক সময় লাগে। আপনি ধরেন ডেসক্রিপশন বুঝলেন না, যে ডেসক্রিপশন আপনি কতটুকু দিলেন, আপনি টাইটেল কতটুকু দিলেন, এই জিনিসগুলো বোঝা যায় না বা অনেক সময় লেগে যায়। কিন্তু আপনি যখন অন্য একটা টুলসের হেল্প নেবেন, এই টুলসগুলোর হেল্প নিলে পরে আপনি এই কাজগুলো সহজে করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে এরকম টুলস ইউজ করা যায় এসইওর জন্য, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন বলে যেটাকে। তাহলে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন সব থেকে জনপ্রিয় দুইটা প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান এসইও, আর একটা হচ্ছে ইয়োস্ট এসইও। অল ইন ওয়ান আর হলো ইয়োস্ট। তো এই এসইও দুইটা হচ্ছে সব থেকে জনপ্রিয় আপনার ওয়ান পেজ এসইওর জন্য। আপনি অল ইন ওয়ান, এটার ব্যবহার অনেক সহজ, এটার ব্যবহার অনেকেই করেন। আর সব থেকে জনপ্রিয় হচ্ছে ইয়োস্ট এসইও। তাহলে আমরা এখান থেকে দুইটাই দেখবো, অল ইন ওয়ান এসইও এটাও দেখবো কিভাবে আপনার এটার কাজ দেখবো না, কাজ দেখবো শুধুমাত্র ইয়োস্ট এসইও। তো ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, যদি আমরা ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাই, ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে আমরা এটাকে ব্যাক করে দিই। তো প্লাগইন কিভাবে অ্যাড করে, আমরা এখান থেকে হোমে চলে আসি। যে আমার এই এসইওর কাজ করার জন্য কি করতে হবে, একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন অ্যাড করার জন্য এই ড্যাশবোর্ডের এখানে দেখেন এই যে প্লাগইন লেখা, প্লাগইনে যদি আপনি ইনস্টল প্লাগইন ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে কতগুলো প্লাগইন এখানে অলরেডি অ্যাড আছে। তাহলে এখানে দেখেন অ্যাড আছে একটা, দুইটা, তিনটা, এই এই আপনার প্লাগইনগুলো অ্যাড আছে, বাট এগুলো অ্যাক্টিভ না, নট অ্যাক্টিভ। তো এগুলো আমাদের বোঝার দরকার নেই। আপনি যখন কারো একটা ওয়েবসাইটে কাজ করবেন, তার ওয়েবসাইটে কতগুলো প্লাগইন আছে বা না আছে এগুলো আমাদের জানা জরুরি না। আপনার এসইওর জন্য যেই প্লাগইনগুলো দরকার আপনি সেই প্লাগইনগুলো নিয়ে কাজ করবেন। তাহলে আমার লাগবে হচ্ছে এখানে এসইওর প্লাগইন অ্যাড করা। তো আমি কি করব, এখান থেকে যে উপরে অ্যাড নিউ, অথবা এই যে এখানে অ্যাড নিউ, যে কোনো একটা আপনি অ্যাড নিউতে ক্লিক করেন। এই যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলো প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে। প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে, বাট আমরা শুধুমাত্র ফ্রিটা দিই। তো প্রথমে যেটা আছে অল ইন ওয়ান, তাহলে আমরা এখানে যদি এই উপরে সার্চ বাটনে অল ইন ওয়ান এসইও লিখে আপনি এন্টার করেন, অল ইন ওয়ান এসইও লিখে সার্চ করলে এটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। একই সাথে ইয়োস্ট এসইওটাও এখানে সার্চ রেজাল্টে চলে আসে। তাহলে আপনি এখানে ডিরেক্ট ইয়োস্ট এসইও লিখলেও কিন্তু ইয়োস্ট এসইও আসবে। তাহলে এই দুইটাই হচ্ছে সব থেকে জনপ্রিয় বা সব থেকে বেশি ব্যবহৃত ওয়ার্ডপ্রেস প্লাগইন এসইওর জন্য।
ব্যবহারটা যদি দেখেন বুঝতে পারবেন। 2 মিলিয়ন, 2 প্লাস মিলিয়ন, 5 প্লাস মিলিয়ন। অন্যগুলো যদি দেখি মিলিয়নে যায় নাই, অন্যগুলো কি মিলিয়নে নাই, মিলিয়নের অনেক কম। এটা আছে 3 মিলিয়ন, কিন্তু এটা ওয়ার্ডপ্রেসের, এটা এসইওর না, এটা অন্য একটা প্লাগইন। মোট কথা এই দুইটা প্লাগইন হচ্ছে সব থেকে বেস্ট। তো আপনি এখানে ইনস্টল নাও ক্লিক করে এটা ইনস্টল হবে আপনার প্লাগইনে, আপনি অ্যাক্টিভেট করে দেবেন। এরপরে কি করবেন, এই এই প্লাগইনটার কাজ আপনি করবেন, কাজ আপনি আপনার কাজ শিখবেন। কিন্তু আমরা এটা দেখব না, আমরা শুধুমাত্র ইয়োস্ট এসইও, এই ইয়োস্ট এসইও সব থেকে বেশি ব্যবহার হয়। ইয়োস্ট এসইওটাই আমরা একবারে দেখব যে এটাকে ইনস্টল করতে হয় কিভাবে। যদি এখানে দেখি যে ইনস্টল ইয়োস্ট, কনফিগার ইয়োস্ট এসইও, এই কাজগুলো আমরা আগে করব। এরপরে আমরা এই ওয়ান পেজ এসইও এইগুলো একটা একটা করে করব। সো এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আপনি এখানে ইয়োস্ট এসইও, এখানে ডিরেক্ট ইয়োস্ট এসইও লিখে যদি সার্চ করেন, যে আপনি এখানে ইয়োস্ট এসইও লিখে সার্চ করবেন, ইয়োস্ট এসইও লিখে সার্চ করলে এটাকে 1 নম্বরে পেয়ে যাবেন। পেয়ে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে তো দেখেন ইনস্টল হওয়ার পরে এখানে লেখা আসতেছে অ্যাক্টিভেট। এরপর আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে ইয়োস্ট এসইও, আমাদের এই প্লাগইনের লিস্টে ইয়োস্ট এসইও চলে আসলো। এফএকিউ, প্রিমিয়াম সাপোর্ট, প্রিমিয়াম বলতে এটা প্রিমিয়াম ভার্সন আছে, বাট আমরা প্রিমিয়াম ইউজ করব না, ডিঅ্যাক্টিভেট। যখন আপনি কাজ এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। তাহলে আমরা এটা বুঝলাম যে এটাকে ইনস্টল করতে পারলাম, ইয়োস্ট এসইওটাকে আমরা ইনস্টল করতে পারলাম। ওকে, তো ইনস্টল এসইও করলাম, ইনস্টল। এরপর আমরা যেটা করব যে আচ্ছা, এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার যে আমাদের ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন লাগবে। প্লাগইন আমরা এখানে ইনস্টল করলাম। এখন যেটা করতে হবে, এই প্লাগইনের কিছু কাস্টমাইজেশনের কাজ আছে। প্লাগইনটাকে কাস্টমাইজ করার পরে দেখেন ইয়োস্ট এসইও আমি অ্যাড করছি, এখানে ইয়োস্ট এসইও চলে আসছে। এই যে ইয়োস্ট এসইওর একটা ফাংশন এখানে চলে আসছে। তো এইটার কাজগুলো কিভাবে করে বা এটা কিভাবে কনফিগার করতে হয় এখন পরিপূর্ণ দেখার মতো সময় হবে না, বাকি আপনাদেরও আমি কিছু কাজ দিব এখন। বা এই পর্যন্ত যে জিনিসগুলো দেখলেন, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? সবাই কি অ্যাক্টিভ আছেন ক্লাসে? কোয়েশ্চেন করা হয়েছে, যদি না থাকে প্রিমিয়াম ইউজ করলে কি বেনিফিট পাওয়া যায়? প্রিমিয়াম ইউজ করলে আপনি বেনিফিট পাবেন, এক্সট্রা কিছু ফিচার আছে এসইওর জন্য আপনাকে ভালো, মানে এই যে যে কাজগুলো আমরা কমপ্লিট করি এখনই বুঝতে পারবেন না বিষয়টা। এসইও তো প্লাগইন কেবল ইনস্টল করলাম, এসইওর এটার কাজগুলো কি বা কিভাবে কি কাজ করবেন আগে কমপ্লিট করেন। ফ্রিতে কি কি পাচ্ছেন দেখেন, বেশিরভাগই ফ্রি ভার্সন ইউজ করে। যারা প্রো লেভেলের এক্সপার্ট, এসইও এক্সপার্ট, তারা কি করেন, প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারে বা করে। আসসালামু আলাইকুম জি ভাই বলেন। ভাই, যে এটাতে ওয়ার্ডপ্রেস দেখালেন, এইভাবেই কি ওয়েবসাইটে এসইও করা যাবে? যে কোনো ওয়েবসাইট? আমরা তো যে কোনো ওয়েবসাইটেই এসইও করব, ওয়ার্ডপ্রেস এসইও শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে যেই ওয়েবসাইটগুলো তৈরি সেই ওয়েবসাইটগুলোতে আপনি এভাবে করতে পারবেন। আদার্স ওয়েবসাইট? আদার্স ওয়েবসাইট বলতে আপনি কি বোঝাচ্ছেন আগে আপনি এটা বলেন। HTML কোডিং করে যে ওয়েবসাইটগুলি তৈরি করে
সেগুলো করা যাবে না এই সিস্টেমে? না, এই সিস্টেমে এটা করা যাবে না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ওয়ার্ডপ্রেসের এই সিস্টেমটা ও ওয়ার্ডপ্রেসের জন্য, আর ও ওইগুলোর জন্য আলাদা। ওকে, থ্যাংক ইউ। আপনারা ভাইয়া বলেন। মনে করেন যে একটা ওই মানে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে কতটা এফোর্ট দিতে হবে এই ওয়েবসাইটের পিছনে? প্রথম কথা যদি বলি যে গুগলের প্রথম পেজ আনতে পারবেন না, তাহলে এটা হলো 99% ট্রু, যে আপনি কোনো একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজ আনতে পারবেন না। এখন বা আনতে পারলেও আপনার জন্য কি পরিমাণ এফোর্ট দিতে হতে পারে। সেই ক্ষেত্রে ধরেন, যদি আপনার কম্পিটিটর কম থাকে, আগে আপনি আপনার কম্পিটিটর দেখেন। যদি আপনি চিন্তা করেন যে আমি একটা নিউজ পেপার ওয়েবসাইট করব, নিউজ পেপার ওয়েবসাইট, তো ওয়ার্ল্ড ওয়াইড না, শুধু কান্ট্রি ওয়াইড, মানে আমার দেশের মধ্যে। তো আমার দেশের মধ্যে প্রথম পেজে আছে টপ 10। টপ 10-এর মধ্যে কোনগুলো আছে এটা একটু চিন্তা করেন। প্রথম আলো, যুগান্তর, তারপরে দ্য ডেইলি স্টার, ডেইলি নিউজ, এই যে যেগুলো আছে এগুলো হলো আপনার জন্য প্রথম, মানে তারা প্রথম 10-এর মধ্যে চলে আসছে। তবে কিছু কিওয়ার্ড আছে, যদি আপনি ট্রাফিক বাড়াইতে পারেন, আপনি কাজ করে ট্রাফিক যদি আপনি অনেক বাড়াইতে পারেন, তাদের সাথে যদি কম্পিটিশন করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে একসময় আপনি থার্ড পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজের দিকে চলে আসবেন। কিছু ওয়ার্ড, নির্দিষ্ট কিছু ওয়ার্ড দিয়ে কোনো একটা পেজকে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি ফুল ওয়েবসাইটকে আনতে চান, তাহলে এটা কোয়াইট ইম্পসিবল আমার মতে। কারণ ফুল ওয়েবসাইটকে টপ পেজের মধ্যে নিয়ে আসা মানে কি, অলরেডি যারা বাংলাদেশের টপ 10 নিউজ পেপার আছে, এদের সাথে টক্কর দিয়ে অবস্থান করানোটা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এইটা চান যে কিছু কিওয়ার্ড ইউজ করে সেগুলোতে আপনি পারফেক্ট এসইও করে যে একটা পেজকে অথবা কিছু কন্টেন্টকে আপনি গুগল টপ পেজে নিয়ে আসতে পারবেন, সেই ক্ষেত্রেও আপনার অ্যাটলিস্ট 6 মান্থ, 1 বছর এরকম সময় দিতে হবে। আচ্ছা ভাই, টপে যেগুলো আছে ওরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এটা জানা যাবে কিভাবে? কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে ওরা কোন কিওয়ার্ডগুলো ইউজ করতেছে দেখবেন, সেই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রেও ঝামেলা আছে, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন বেশি সেই কিওয়ার্ডগুলো ইউজ করলে লাভ বেশি পাওয়া যায় না, কারণ অলরেডি ওই কিওয়ার্ডগুলো ইউজ করে ওরা কিন্তু র্যাঙ্ক নিয়ে নিছে। আপনাকে ওই কিওয়ার্ডগুলোরই বিকল্প চিন্তা করতে হবে। তো প্রথম আলোর একটা একটু এক্সাম্পল দিবেন নাকি, যে ওরা কি কিওয়ার্ড ইউজ করছে একটু দেখতাম। অলরেডি কিওয়ার্ড রিসার্চ ক্লাস হয়ে গেছে, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখন আর কিছু বলবো না। আপনি কিওয়ার্ড রিসার্চের আচ্ছা আগে ক্লাসটা দেখেন। আর এটা আচ্ছা এই ক্লাসটা দেখলেও এতটা বুঝতে পারবেন না। কিওয়ার্ড রিসার্চের ক্লাস আরো অনেক আগে হয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেই কিওয়ার্ড রিসার্চের হয়েছে। যেমন আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ কি, আমরা লাস্ট একটা ক্লাসে সিমিলার ওয়েবের একটা ক্লাস হইলো, যে সিমিলার ওয়েবে আমরা প্রথম আলো নিয়ে আমরা দেখছিলাম যে তারা কোন সাইটগুলো থেকে ট্রাফিক পাচ্ছে। তাদের বেশিরভাগ ট্রাফিক হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, আর হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকে তারা সব থেকে বেশি ট্রাফিক পাচ্ছে। এবং গুগল থেকে ট্রাফিকের পরিমাণ কম, মানে তাদের সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক কম, যতটা না সোশ্যাল মিডিয়া থেকে আসে তার থেকে কম। তো এইগুলো আপনাকে রিসার্চ করতে হবে প্রচুর, রিসার্চ করে এরপরে আপনি যদি কোনো একটা পোস্টকে, তো নিউজ পেপারের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এই জন্য কঠিন হয় কারণ নিউজ পেপার তো আপনি প্রতিদিন আপনার নতুন নতুন পোস্ট আসতেছে প্রতিদিন। হ্যাঁ, আর নিউজ পেপারের যে পেজগুলো আছে, যে এই পেজে আপনার এই পোস্ট হচ্ছে, ওই পেজগুলোকে আপনার টার্গেট নিতে হবে, যে আমি এই পেজটাকে, যেমন ধরেন খেলাধুলা বা এই আন্তর্জাতিক খবর, অথবা ধরেন আপনি বিনোদন, এই যে যে এক একটা পেজ থাকে ওদের, এই পেজটাকে আপনাকে এমনভাবে এসইও করতে হবে যে ওই পেজটাকে আপনি যদি চান, একটা পেজকে, একটা দুইটা পোস্টকে আপনার টার্গেট নিতে হবে। টার্গেট নিয়ে আপনি সেটাকে যদি র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যেতে শুরু করবে, এবং ট্রাফিক যেতে শুরু করলে ওয়েবসাইটের র্যাঙ্ক বৃদ্ধি পাবে। আর কিওয়ার্ডসের ক্ষেত্রে নর্মালি আপনি গুগলে গিয়ে সার্চ দেন বাংলাদেশে কোন ধরনের, এখানে যদি আমরা বলি বাংলাতে যদি সার্চ দিই, যে আপনি বললেন যে খেলার খবর, ধরেন খেলার খবর দেখেন, এই যে আমি এখানে লিখলাম, এখানে যে খেলার খবর ফুটবল, খেলার খবর ক্রিকেট, খেলার খবর ক্রিকেট বাংলাদেশ, আমি জাস্ট খেলার খবর লিখে সার্চ করলাম। তো খেলার খবর লিখে সার্চ করার পর এখানে কোন কোন ওয়েবসাইট চলে আসবে, বাংলা নিউজ 24,
জাগো নিউজ 24, facebook.com, সময় নিউজ.tv, তারপরে যে বাংলা tribune.com। এইখানে দেখেন প্রথম আলো আসছে কত নাম্বারে, দেখেন প্রথম আলো এই যে আসছে প্রথম আলোর কিন্তু একটা পেজ, এটা কিন্তু কোনো পোস্ট না। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। প্রথম আলো .com, আমি যদি এইটাতে ক্লিক করি, আপনি দেখবেন যে একটা পেজে চলে গেছেন, আপনি কিন্তু কোনো পোস্টে যাবেন না। দেখেন এটা একটা পেজ ওপেন হইল, এটা একটা পেজ, এটা কিন্তু সিঙ্গেল কোনো পোস্ট ওপেন হয়নি। এখানে সিঙ্গেল কোনো পোস্ট, সিঙ্গেল পোস্ট কোনটা, আমি যদি এটাকে ক্লিক করি, এটা হচ্ছে সিঙ্গেল একটা পোস্ট। তো এখানে কিন্তু সিঙ্গেল কোনো পোস্ট ওপেন হয়নি। আপনার ওরা যেটা করছে, কি করছে, এই পেজটাকে স্পোর্টস একটা পেজ, এই পেজটাকে ওরা র্যাঙ্ক করাইছে, এই পেজটার ওরা এসইও করছে, পেজের এসইও করছে। পেজের এসইও করার ফলে এই যে আমি খেলার খবর লিখে সার্চ করলাম, কোথায়, আচ্ছা এখানে আমি ডিরেক্ট চলে আসছিলাম। তো এখানে যে আমি খেলার খবর লিখে সার্চ করছি, ওরা কয় নাম্বারে ওদেরটা ওয়েবসাইট আছে, 1 2 3 4 5 6 নাম্বারে ওদের খেলার খবর। এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাতে, এই কিওয়ার্ড দিয়ে ওরা কি করছে, ওদের এই পেজটাকে প্রমোট করছে বা এই পেজের এসইও করছে। এটা ওদের প্রাইমারি কিওয়ার্ড হতে পারে, অথবা আপনি এখানে স্পোর্টস নিউজ হতে পারে, স্পোর্ট নিউজ হতে পারে, স্পোর্ট নিউজ বাংলা হতে পারে। ওকে, যদি আমাদের এমন হয় যে স্পোর্টস নিউজ বাংলা, এটা বাদ দিয়ে দিলাম, যদি এটা কিওয়ার্ড হয়, এটা লিখে এন্টার করেন স্পোর্ট নিউজ বাংলা, এই ক্ষেত্রে কোনটা কোনটা আছে দেখেন। এখানে আবার এই যে ইংলিশ হওয়ার কারণে ধরেন অন্যান্য কিছু চলে আসবে এখানে। এখানে খেলাধুলা, তারপরে বাংলা .বিডি নিউজ 24, যুগান্তর, বাংলা নিউজ 24, বেঙ্গলি নিউজ 18.com, এই যে ওয়েবসাইটগুলো চলে আসে। মোট কথা একটা প্রাইমারি কিওয়ার্ড থাকে, ওই প্রাইমারি কিওয়ার্ড এবং সাথে আরও কিছু আপনার সেকেন্ডারি কিওয়ার্ড থাকে, সেগুলো দিয়ে একটা পেজকে আপনার র্যাঙ্ক করাইতে হয়। এগুলো অনেক মানে সময়ের কাজ। নর্মালি একটা ওয়েবসাইটে যদি আপনি আজকে এসইও শুরু করেন, সেটার যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা পেজের ফলাফল পাইতে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। আপনি গুগল সার্চে পাবেন, কিন্তু 6 মাস পর্যন্ত, অ্যাটলিস্ট 3 মাস পর্যন্ত আপনি সেটাকে ট্রাফিক আনার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, অফ পেজ এসইও করবেন। অফ পেজ এসইওর ফলে কি হবে, ট্রাফিক আসতে শুরু করবে, এবং ট্রাফিক যদি আসতে শুরু করে, তাহলে আপনার ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক পাবে, ওই ওয়েবসাইটের পেজ বা পোস্ট র্যাঙ্ক পাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ধরেন যে এটা অনেক কষ্ট করে ওটা র্যাঙ্কে আনা হলো, হ্যাঁ, আর পরবর্তীতে গুগলের অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আবার ট্রাফিক হারাই যাবে, তাই না? ট্রাফিক হারাইলে আপনি নতুন করে আবার করবেন। উম, আচ্ছা, আর ওই নির্দিষ্ট পেজে কি পরিমাণ ট্রাফিক যাচ্ছে, এটা কি সিমিলার ওয়েব দিয়ে দেখা যাবে? ধরেন স্পোর্টস নিউজে কতটা ট্রাফিক যাচ্ছে? প্রিমিয়াম ভার্সন ইউজ করলে দেখতে পারবেন, প্রতিটা পেজ প্রতিটা পোস্ট আপনি দেখতে পারবেন। ফ্রিতে শুধুমাত্র আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, সেগুলো দেখতে পারবেন। ও অথবা আপনি আরেকটু রিসার্চ আচ্ছা, করে দেখেন, লাস্টে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে এরপরে রিসার্চ করে দেখেন। ঠিক আছে।